করছি বাংলা বলছে। গতকালই যখন বাংলা বলছেতে আলোচনা করছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ঠিক মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করে পোস্ট, এসবে বোঝাই যাচ্ছিল যে 2026 নির্বাচন আর বেশি দূরে নেই। এই সিঁদুরে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত 2026-এর ভোট প্রচারের সুরটাই বেঁধে দিলেন এবং তার ওই 32 মিনিটের ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক সম্মেলন এবং তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যে সময় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল কেন্দ্রকে সমর্থন করছে সন্ত্রাসবাদ মোকাবিলা ইস্যুতে, যখন এই মুহূর্তে বিদেশের মাটিতে সেই শাসক দলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে গলা ফাটাচ্ছেন অপারেশন সিন্দুর নিয়ে, ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি সিঁদুর নিয়ে রাজনীতি করলেন। মুখ্যমন্ত্রী খোলা চ্যালেঞ্জ, যদি সম্ভব হয় কালই ভোট করান, ভোটের জন্য তারা প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ যে এবছরই 75 হচ্ছে, বাংলার বিধানসভা নির্বাচন এখনো দেরি রয়েছে, ততদিন অবধি নিজের আসন সামলাতে পারবেন তো? অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। তার অভিযোগ, দুর্নীতির সরকার চলছে, নির্মম সরকার চলছে, যে সরকারকে উৎখাত করতে হবে এবং কোথাও এই অপারেশন সিন্দুরকে হাতিয়ার করে কার্যত বিধানসভা নির্বাচনের যে ভোটের সুরটা, প্রচারের যে সুরটা, সেটা বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের জন্য আজকের দিনটা খুব ভাইটাল, কারণ 2026-এর নির্বাচনের আগে, এতগুলো মাস আগে দাঁড়িয়ে মোদী মমতা, যেটাকে ইংরেজিতে একটা কথায় বলে যে লকিং হর্নস, সেই যুযুধান মূর্তিতে দুজনকে দেখা গেল। এই সব নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। पाकिस्तान समझ ले, অপারেশন সিঁদুরের সঙ্গে বাঙালির সিঁদুর খেলার আবেগকে জুড়ে দিলেন নরেন্দ্র মোদী। সিঁদুরের রেশ টেনে 26-এর বিধানসভা ভোটের দামামা। घर में घुस करके मारा है तुम्हें। আলিপুরদুয়ারে জোড়া সভায় 26-এর সুর বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু থেকে শেষ নিশানায় রাজ্যের শাসক শিবির। রাজস্থানের বিকানের থেকে গুজরাতের ভুজ, সব সভাতেই নজর কাড়া ছিল মোদীর অপারেশন সিঁদুর নিয়ে ভাষণ। বাংলাতেও তার অন্যথা হলো না। বাংলা মানি সিঁদুর খেলা, শক্তির আরাধনা, মহিষাসুর মর্দিনী। সেনাবাহিনীর কৃতিত্বকে বর্ণনা করতে গিয়ে উঠে এলো বাংলার বাঘের প্রসঙ্গ। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, বার্তা মোদীর। हम महिषासुर मर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। সেনার কৃতিত্বে মোদী ব্র্যান্ডিং, ভোট বৈতরণী পার করার কৌশল, এই অভিযোগ আগেই করেছে বিরোধীরা। অপারেশন সিঁদুর থেকে অপারেশন বাংলা চায় বিজেপি। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ও বক্তৃতার পর সিঁদুর নিয়ে রাজনীতির হোলি খেলা হচ্ছে। সিঁদুর বেচে বেড়াচ্ছেন মোদী, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় রাজনীতির হোলি খেলতে এসছেন। Protecting and safeguarding the national interest and the sovereignty of the nation, we will always work towards serving towards the best interest of the country and the nation. বিধানসভা নির্বাচনের ভোট বাক্সই যে টার্গেট তা মোদীর বক্তব্যে স্পষ্ট।
ভাষণের শুরু থেকে শেষ তৃণমূল সরকারকে দুর্নীতি বানিয়ে লাগাতার বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী। শাসক দলের দুর্নীতি নিয়ে এবার মোদির আক্রমণ আরো ঝাঁঝালো। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। বাংলায় ভোট পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন কিনা নিশ্চিত করুন। বাংলার ভোটের আগে বিহারের ভোট নিয়ে মোদীকে আক্রমণ মমতার। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है, उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। भारत প্রায় এক বছর বাকি 26-এর বিধানসভা ভোটের। তার আগেই 29শে মে 2025-এ ভোটের ঢাকে পড়ল কাঠি। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শতরূপা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি এবং সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। আমি প্রথমে শঙ্খকে দিয়ে শুরু করি। শঙ্খ, আমি শুরুতেই যেটা বলছিলাম যে আজকে আমাদের সাংবাদিকদের জন্য খুব ইন্টারেস্টিং ইভেন্টফুল একটা ডে, যেখানে 2026-এর নির্বাচন যার বেশ কয়েক মাস বাকি আছে, প্রায় এক বছর নয়, বাট 9-10 মাস এখনো বাকি আছে স্বাভাবিক সাধারণ সময়ে ভোট হলে। তার আঁচটা আজকে মোটামুটি পাওয়া গেল। ভেরি মাচ বৌপিয়া। এবং আজকে প্রধানমন্ত্রীর যে বক্তৃতা, যে আমি দেখলাম যে খুব যে তেজদীপ্ত ব্যাপারটা তা নয়। হতে পারে এই কারণেই যে যেহেতু এখনো ভোটের 10 মাস বাকি, তার ফলে উনি আজকে দেখো যে আজকের মিটিংয়ে, এর আগে যখন উনি 2021 সালে ভোটের আগে প্রচারে এসেছিলেন তখন দিদি ও দিদি বলে উনি শুরু করতেন। পরবর্তীকালে উনি মুখ্যমন্ত্রীকে ওরকমভাবে বলা বন্ধ করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে উনি নাম নেননি, উনি একবারও মুখ্যমন্ত্রী শব্দটাও উচ্চারণ করেননি। উনি তৃণমূল সরকার বলে গেছেন। এবং আজকে ওনার আক্রমণ আমার খুব একটা তেজদীপ্ত মনে হয়নি, একটাই কারণে মনে হয়নি যে আমার মনে হয় যে যেহেতু ভোটের এখনো 10 মাস বাকি এবং এই 10 মাস ধরে তো বিজেপি আস্তে আস্তে প্রচারটাকে বিল্ড আপ করবে, তারপরে শুরুতেই খুব একটা সপ্তমে উনি নিয়ে যেতে চাননি। উনি ইস্যুসগুলোকে টাচ করে গেছেন, দুর্নীতির প্রসঙ্গ, কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ, মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ, বা এই ধরনের যে 4-5টা পয়েন্ট, পশ্চিমবঙ্গের ব্রড 5খানা সংকটের কথা উনি বলেছেন। এবং যেখানে আমার দুর্বল মনে হয়েছে সেটা হচ্ছে যে যখন উন্নয়নের প্রসঙ্গে এবং কেন্দ্রের সাহায্যের প্রসঙ্গে উনি বলতে গিয়েছেন, সেখানে উনি ফ্রেট করিডোরের প্রসঙ্গ তুলেছেন আর মেট্রো রেলের প্রসঙ্গ তুলেছেন। এই জায়গাটা খুব দুর্বল হয়ে গেছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল টস বল দেওয়া হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে উত্তর ভারত থেকে পূর্ব ভারতের কলকাতা পর্যন্ত ফ্রেট করিডোর টেনে নিয়ে আসার যদি কারো ক্রেডিট থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মনমোহন সিংহ সরকার মনে করেছিল কমার্শিয়ালি এটা ভায়াবল নয়, পাটনাতেই থামিয়ে দিতে চেয়েছিল। তো সেইখান থেকে যে টেনে বাংলায় নিয়ে আসাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। আর দুই হচ্ছে যে মেট্রো রেল, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী না হলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ প্রশংসা করতে পারেন, কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না এক লপ্তে এতগুলো মেট্রো রেলের সম্প্রসারণ ঘোষণা না করতেন, তাহলে কলকাতায় এতগুলো মেট্রো রেলের প্রজেক্ট একসঙ্গে শুরু হতো না। তারপরে দুটো খুব দুর্বল জায়গায়, এটা খুব ভুলভাল বল খেলা হয়ে গেছে। আমার মনে হয়নি যে খুব গ্রাউন্ড ওয়ার্ক করে খুব একটা তেজদীপ্ত উনি অ্যাটাক করেছেন। কিন্তু হ্যাঁ, একটা যে 26-এর ভোট তার একটা বিউগল বেজে গেছে এবং তার যে একটা প্রচার, সেটা উনি আনুষ্ঠানিকভাবে তার একটা মহরত আজকে প্রধানমন্ত্রী করে দিয়ে গেছে। আমি আসবো তোমার কাছে শঙ্খ, আমি শতরূপার কাছে আসি। শতরূপা, আজকে প্রধানমন্ত্রী তিনি মহিষাসুর মর্দিনীর প্রসঙ্গ আনলেন, শক্তির পূজারী আমরা সে প্রসঙ্গ আনলেন, কারণ আমরা জানি বাংলায় এতগুলো শক্তিপীঠ রয়েছে। প্রধানমন্ত্রী তিনি রয়্যাল বেঙ্গল টাইগার প্রসঙ্গ আনলেন এবং প্রধানমন্ত্রী তিনি বললেন যে সিঁদুর খেলার মাটিতে তিনি এসেছেন। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে অপারেশন সিন্দুর নিয়ে যখন বিরোধী দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস
কাট্টা এবং সর্বতোভাবে কেন্দ্রের পাশে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়েও যে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল, যার প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দল ইন্দোনেশিয়ায় আছে। আজকের দিনে দাঁড়িয়েও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় পাকিস্তানকে এক্সপোজ করেছেন এবং সরকারের যাবতীয় যে সন্ত্রাসবাদ মোকাবিলায় যে পদক্ষেপ, সেগুলো ভীষণভাবে সোচ্চারে তিনি সেখানে ইন্দোনেশিয়ার দরবারে তিনি তুলে ধরেছেন। তিনি ভারতের যে অর্থনীতি কি দ্রুত গতিতে এগোচ্ছে, জাপানকে আমরা পেছনে ফেলে দিয়েছি, সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন। যে এই সময়টায় দাঁড়িয়ে এই অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনেই এখানে তৃণমূল সরকার উৎখাতের কথা বলা, এই দুটোর মধ্যে কি কোথাও একটা প্যারাডক্স থাকছে না? মৌপিয়া, আজকে সত্যি খুব সিগনিফিক্যান্ট দিন, কিন্তু এটা ঠিক যদি তোমরা মনে করছো জার্নালিস্ট আমার এখানে অপর কথা বলা উচিত নয়, তাহলেও মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন উজ্জ্বলা গ্যাসের আরেকটা সাবসিডিয়ারি গোছের এটা একটা ইনগুরেশন করতে, যেহেতু আলিপুরদুয়ারে এসেছিলেন, সাংগঠনিক তরফ থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল। এসেইছেন যখন, সময় ছিল, উনি আলিপুরদুয়ারে যদি একটা পাবলিক মিটিং অ্যাড্রেস করেন। ন্যাচারালি প্রধানমন্ত্রী যখন পাবলিক মিটিং অ্যাড্রেস করছে তার মানে কথাবার্তা একটু অন্যরকম হয়। তুমি দেখেওছো অপারেশন সিঁদুরের পরে উনি যেখানে যেখানে গেছেন অপারেশন সিঁদুর নিয়ে উনি অনেক কথা বলেছেন এবং কন্টিনিউয়াসলি বার্তা পাঠানো হচ্ছে বিভিন্ন রকমভাবে পাকিস্তানকে যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। তোমার নেক্সট কথায় আমি আসি। ইট ইজ আ ফ্যাক্ট যে যদিও অনেক মানে বিপরীত সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট করে মানে অভিষেক ব্যানার্জি যাবে বলে বেচারা ইউসুফ পাঠানকে বের করে দেওয়া হলো, সেসবের মধ্যে আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলো, তোমার কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে যেভাবে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করছে, ইউসুফ পাঠান সেটা করতে পারতেন? না, হি ইজ ডুইং আ গ্রেট জব, আমি সেটা নিয়ে বলছি না, আমি আসছি। ইউসুফ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে রাজনীতিতে একেবারে আনকোড়া, ডিপ্লোমেসি নিয়ে অন্তত ইউসুফ পাঠানের কত জ্ঞান আছে সেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, সেরকম একজন ব্যক্তিত্বের বদলে তিনি তার বেস্ট পসিবল প্রতিনিধিকে পাঠাচ্ছেন এবং যেটা নিয়ে এখনো পর্যন্ত অন্তত বিজেপির নেতাদের মুখ থেকে আমি প্রশংসা ছাড়া নিন্দা শুনিনি। আমিও বলছি তোমাকে, আমি জাস্ট বলছি যে একটা সেই সময় ইউসুফ পাঠানকে নেওয়া হয়েছিল বিকজ হি ইজ এন ইন্টারন্যাশনাল ফেস। যাই হোক, সঙ্গে সঙ্গে মানে বিজেপির তরফ থেকে বিশাল কিছু আপ্রোরও আসেনি। তো এখান থেকে শ্রমিক ভট্টাচার্য কেন, অশোক দিনদাকে নিয়ে যাওয়া হলো না কেন? বিকজ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার এমপি, কেন নেওয়া হয়েছে এটা তো জয়েন্ট পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার বলতে পারবে ইন্ডিভিজুয়ালি কেন কাকে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কথা না। আর অশোক দিন্দার সঙ্গে আমার মনে হয় ইউসুফ পাঠানের ইন্টারন্যাশনালি ক্রিকেট ফেস হিসেবে কম্পেয়ার করা যায় বলে, কিন্তু আমি এই প্রসঙ্গটা বাদ দিচ্ছি। অভিষেক ব্যানার্জি ইজ ডুইং আ গ্রেট জব, খুব ভালো কথা বলছে, কিন্তু সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে গেছে এবং এটা আমি মানে ঢুকেই ইনফ্যাক্ট আমি বলছিলাম যে পার্টির অনেক ওপরে দেশ। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যেভাবে, প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট শঙ্করবাবু খুব সুন্দর বললেন যে প্রধানমন্ত্রীর অনেকগুলো ওনার মনে হয়েছে যে বেশি এনার্জি ছিল না, হ্যান্ড ছিল না, তাই জন্য সব আমি এটা ওনার ওপিনিয়ন। উনি একবারও বলেননি এনার্জি ছিল, সদরবা প্লিজ ডোন্ট মিস ইন্টারপ্রেট। শঙ্খ একবারও বলেনি যে, শঙ্খ বলেছে তেজদীপ্ত, মানে ইলেকশনের মুখে যে মোমেন্টামটা থাকে না, এক্স্যাক্টলি সেটাই শঙ্খ বলতে চেয়েছে যে এখন থেকে বিল্ড আপ করাটা। আমি একই কথা একবারও বলেনি যে এনার্জি ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সো देयरफॉर এটা যেহেতু ইলেকশন স্পিচ পার সে নয়, ইলেকশন ডিক্লেয়ার হয়নি, ইলেকশনের এখনো 27 মাস বাকি আছে, 9 মাস 10 মাস বাকি আছে। ফেব্রুয়ারিতে যদি অ্যানাউন্স হয়, মার্চে যদি অ্যানাউন্স হয়, তুমি ধরো 9 মাস বাকি আছে, মানে ইনফ্যাক্ট এই বছরে নেক্সট ইয়ার এই সময় নতুন গভর্নমেন্ট বসে যাওয়ার কথা। কিন্তু যাই হোক, এটা যেহেতু ইলেকশন স্পিচ নয়, উনি বিভিন্ন রকমভাবে বলেছেন। একটা কথা মুখ্যমন্ত্রীর নাম করে বা মুখ্যমন্ত্রীর টার্ম ইউজ করে বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিটা জায়গায় ব্যক্তিগত আক্রমণে উনি নেমে গেলেন। এবং তুমি যেটা দিয়ে শুরু করলে অপারেশন সিঁদুর নিয়ে, মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এখন তো উনি বিদেশে গেছেন, ভালো কথা বলছেন, কিন্তু এখানে প্রতিটা মন্ত্রী, আজকে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে, যদিও তিনি মন্ত্রী এখনো হননি, উনি আদৌ ওনার কি পোস্ট আছে আমি জানি না, উদয়ন গুহ আজকে সকাল অবধি, কালকে বিকেল অবধি বলেছে, সৌগত রায় বলেছে, এবং মুখ্যমন্ত্রী নিজেও এই অপারেশন সিঁদুর নিয়ে তাদের কেন যে এত ব্যক্তিগত আক্রোশ বলো বা গায়ে জ্বালা কেন হচ্ছে, আমি সত্যি রেসপন্স নেব। না, যেটা বিষয়টা হচ্ছে এটা তো নিশ্চিত যে ভারতবর্ষের বেশিরভাগ, আমার ধারণা সিংহভাগ রাজনৈতিক দল যারা সরকারে নেই, তারা সবাই
এই ঘটনার এককভাবে প্রশংসা করেছেন এবং সরকারের পাশে আছেন বলে এই বার্তা দিয়েছে। কিন্তু যে বিষয়টা নিয়ে প্রশ্ন, এবং আগেই পূর্বেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, অনেক দলের নেতা এটা অ্যাপ্রিহেন্ড করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশন সিঁদুরটাকে পলিটিক্যাল ব্র্যান্ডিং, পলিটিক্যাল মার্কেটিং করবে, এবং সেটা এসেই করছেন। তার প্রথম ডে ওয়ান, মর্নিং শোজ দ্য ডে, একটা কথা মনে আছে, যেদিন অল পার্টি মিটিং, এবং আমরা টিভির পর্দায় দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরে আসছেন বিদেশ সফর কাটছাট করে, তিনি কিন্তু অল পার্টি মিটিং বা কাশ্মীর বা দিল্লি কোথাও যাননি, তিনি সোজা চলে গেছিলেন বিহারে পঞ্চায়েত রাজ সম্মেলনে, কারণ বিহারের নির্বাচন আছে। তো সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত তিনি দলের নেতা, তিনি একটা দলের নেতা, তিনি যখন দলের নেতা হিসাবে আসবেন, তিনি যখন সিঁদুর নিয়ে তিনি যখন এখানে মার্কেটিং করবেন, তখন তাকে তার বিরোধী দল থেকে প্রশ্ন হবে, যে সিজ ফায়ার কেন একটা বিদেশের লোক বলল, আপনি সেখানে দাঁড়িয়ে সেটাকে প্রতিবাদ করলেন না। ডোনাল্ড ট্রাম্প, আপনি বলেন আপকে বার ট্রাম্প সরকার, সেখানে দাঁড়িয়ে আপনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করলেন না, আপনি সেখানে প্রম্পট হলেন না, আপনি এইখানে এসে সিঁদুর নিয়ে বড় বড় কথা বলছেন, আপনি দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করে বললেন না যে ডোনাল্ড ট্রাম্প যে সিজ ফায়ার করেছে সে সিজ ফায়ার ভারতবর্ষ মানে না, এটা বলতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন, উনি বক্তৃতায় বলেছেন যে আমি বাংলাতেও অপারেশন সিঁদুর করবো। এটা কি মানেটা কি? বাংলার মানুষ কি টেররিস্ট? বাংলার মানুষ কি আতঙ্কবাদী? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন তুলেছেন? দুটো প্রশ্ন তুলেছেন, দুটো ফান্ডামেন্টাল প্রশ্ন, আমরা সারা নাগরিক দেশবাসীর প্রশ্ন, যে চারজনকে আপনারা ছবি দেখালেন, যে চারজনের ঠিকুজি কুষ্টি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, যারা খুন করেছিল তাদের আজ অব্দি এলিমিনেট করা গেছে না গ্রেপ্তার করা গেছে? তারা ভারতে আছে না পাকিস্তানে আছে না পালিয়ে গেছে না কোথায় লুকিয়ে আছে? এটা ভারতবর্ষ সরকার এখনো পর্যন্ত বলেনি। আসুন ডাকুন, জয়েন্ট সেশন ডাকুন। আর দুই হচ্ছে, একজন বাইরের লোক, আমরা নিক্সনের ক্ষেত্রেও দেখেছিলাম, কিসিঞ্জারের সময় দেখেছিলাম, ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম, যে কি প্রম্পট ছিল ভারতবর্ষ। আজকে সেই প্রম্পটনেস কোথায়, সেই বোল্ডনেস কোথায়, যে আমি আমেরিকার বিরুদ্ধে? এটা তো সৈন্যবাহিনী করবে না, এটা তো ভারত সরকার করতে হবে, ভারতের পররাষ্ট্র দপ্তর করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী তিনি যে বীর ইমেজ দেখান, সেই ইমেজটা বিশ্বে প্রেজেন্ট করতে হবে। আমি আসবো কোহিনুর, আমি শতরূপ তোমার কাছে আসবো, তার আগে পার্থদার কাছে যাই। পার্থদা, আজকে কার্যত ভোটের বিউগল বেজে গেল। আজকে যেভাবে আমরা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বাগযুদ্ধ দেখলাম, তাতে বোঝাই যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের সুরটা সেটা কি হতে চলেছে। হ্যাঁ, বিধানসভা নির্বাচনের যদিও এখনো 9 মাস বাকি, স্বাভাবিক, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আমরা মানে তাদের যদি রাজনৈতিক কর্মকাণ্ড আমরা দেখবো যে তারা নির্বাচনের অনেক আগে থেকেই তারা নির্বাচনের প্রস্তুতি নেয়। এটা ঘটনা, এটা সত্য, এটা আমাদের মানতে হবে। এবং একটা নির্বাচন শেষ হলে তারা আর একটা নির্বাচনে তার পরের দিন থেকে তারা প্রস্তুতি শুরু করে। ফলে ওই যেটা শঙ্খদীপবাবু বলছিলেন যে তিনি বলেননি, ইচ্ছে করেই বলেননি, একদম ঠিক কথা বলেছেন শঙ্খদীপবাবু, যে এত আগে থেকে তিনি এটা তুলতে চাইছেন না, ধাপে 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 ইলেকশনের মুখে এসে তুলবেন। কিন্তু ওই যে অপারেশন সিন্দুরটা তো এখন হয়েছে, ফলে অপারেশন সিন্দুরের যে রেসটাকে তিনি বজায় রাখবেন সেইটাকে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। এবং এটা যত সময় আসবে এই অপারেশন সিন্দুরটাকেই কিন্তু তিনি আরো উচ্চগ্রামে নিয়ে যাবেন। এবং যেখানে তিনি বলেছেন যে মানে আমরা তার মুখেই শুনেছি যে তার শরীরে নাকি সিন্দুরের রক্ত বইছে, আবার তার কদিন আগে তার মুখে শুনেছি, এবং কদিন আগে তারই মুখে আবার শুনেছি যে আমার শরীরে টাকা বইছে, আমি ব্যবসা বুঝি, তিনি একথাও বলেছেন। তো ঘটনা হচ্ছে যে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম বলবেন। কিন্তু যে প্রশ্নটার আমরা জবাব পাইনি সেটা হচ্ছে, যতই ভারত সরকার ঘোষণা করুক, যতই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে ঘোষণা করা হোক, পরে পিআইবি থেকে ঘোষণা করা হোক, গতকালই ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো মামলা মোকদ্দমা হলে যে কোর্টে মামলাগুলো যায়, সেই কোর্টের একটা মামলাতে মার্কিন কমার্স সেক্রেটারি হেওয়ার্ড লিটনিক তিনি একটা হলফনামা দিয়েছেন। এবং তিনি হলফনামা দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে মার্কিন ট্যারিফ সিস্টেমটা কতখানি স্ট্রং, সেটা বলতে গিয়ে তিনি প্রথম যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এই ট্যারিফ সিস্টেমটাকে জানেন। আমি একটু দেখাবো পাবন খেরা মানে শশী থারুরের সঙ্গে কংগ্রেস কার্যত ফাটলটাকে আর ঢাকা চাপা দিয়ে রাখছে না। আজকে শশী থারুরেরই একটা বই, যেখানে প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার বলে নরেন্দ্র মোদীকে উল্লেখ করেছিলেন শশী থারুর, সেই বইয়ের ছবি দিয়ে শশী থারুরকে কটাক্ষ করলেন পাবন খেরা। আমি সেই বক্তব্যটা একটু আপনাদের দেখাবো। আমার এখানেই প্রশ্ন পার্থদার কাছে। পার্থদা, আপনাদের দলের মধ্যেও তো অস্বস্তি,
তো খুব সরাসরি শশী থারুরকে কটাক্ষ করছেন পবন খেরা এই ইস্যুতে। হ্যাঁ, এটা তো কংগ্রেসের চিরকালীন, এটা আমাদের 1885 সালেও কলকাতাতে একটা হয়েছিল, আবার বোম্বেতে আসলটা হয়েছিল। এটা আমাদের মতের বিরোধ আছে, কিন্তু মনান্তর নয় এখানে। হ্যাঁ, এখানে তার মনে হয়েছে শশী থারুর তার কথা বলতেই পারেন, আবার পবন খেরার মনে হয়েছে পবন খেরা বলতেই পারে। এখানে সেই ডিকটেম আমাদের থাকে না। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে, ভারত সরকার যেটা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কেন পদত্যাগ করছেন? আমি আসবো একটা ছোট্ট বিরতি নিতে হবে, না করে ওই কথাগুলোর কোনো অর্থ হয় না। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। 32 মিনিটের ভাষণ, বাংলার 5 সংকট চিহ্নিত করে রাজ্য সরকারকে তোপ নরেন্দ্র মোদীর। তবে বঞ্চনা ইস্যুতে, যে ইস্যু নিয়ে গতকাল থেকে তৃণমূল কংগ্রেস ছুট চড়াচ্ছে, সেই ইস্যুতে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী। পাল্টা নরেন্দ্র মোদীকে ভোট চ্যালেঞ্জ মমতার। দেখুন, 32 মিনিটের ভাষণ, যার শুরু থেকে শেষ পুরোটাই ছিল রাজ্যের শাসক দলকে নিশানা করে। দুর্নীতি, তোষণ, হিংসা, সংঘর্ষকে হাতিয়ার করে তৃণমূলকে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेहनतकश लोगों की कमाई, उस पर डाका डाला जा रहा है। टीएमसी सरकार इसके दोषी लोगों को बचाने की कोशिश कर रही है। भाजपा ये नहीं होने देगी। If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. আলিপুরদুয়ারের সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্যকে একহাত নেন মোদী। সমাজের হিংসা, অরাজকতা, মা বোনের নিরাপত্তাহীনতা, বেকারত্ব, দুর্নীতি, গরিবের অধিকার কেড়ে নেওয়া শাসক স্বার্থান্বেষী রাজনীতি। তৃণমূলকে নিশানা করে বাংলার এই 5 সংকটের কথা উল্লেখ মোদীর। সংকট প্রসঙ্গে পাল্টা জবাব তৃণমূলের। নিট পরীক্ষায় দুর্নীতি, 45% বেকারত্বের হার, 100 দিনের কাজ এবং পিএম আবাসের টাকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করা, নানা উদাহরণ তুলে মোদী সরকারকে পাল্টা আক্রমণ তৃণমূলের। आपका इतना हिम्मत है तो एक टीवी का आसन में बैठिए, सरासरी प्रधानमंत्री का और हम का लड़ाई होगा। आपको जो जो सब्जेक्ट है आप टेलीप्रॉम्प्टर भी ले आ सकते हैं। এদিন বাংলার শিক্ষা দুর্নীতি নিয়েও সুর চড়ান মোদী। পাল্টা আক্রমণে মমতাও। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? बीजेपी का गवर्नमेंट था। त्रिपुरा में 10,000 टीचर को हटा दिया। आपका गवर्नमेंट कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे, एक भी नहीं दिया, उपरांत उसको मारा है, पिटाया है। यूपी में 69,000 गया। নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। পাল্টা গত বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। साथियों, कुछ दिन पहले दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई। इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। जब आप हमको बोलने ही नहीं देते तो आपका सामने में जाके क्या करें हम? खाली फेस दिखाने के लिए ना लंच खाने के लिए? আলিপুরদুয়ারে দাঁড়িয়ে মোদীর আক্রমণ, মুর্শিদাবাদ, মালদহে যা হয়েছে তা রাজ্য সরকারের নির্মমতার উদাহরণ। পাল্টা বিজেপি অশান্তি লাগানোর মাস্টার। মোদীর সরকার জুমলার সরকার, দাবি মমতার। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। गुंडागिर्दी को खुली छूट दे दी गई। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। ট্রাম্পের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবিকে হাতিয়ার করে মমতার মোদী কটাক্ষ। এত বড় নেতা আপনি যে ট্রাম্প বললেই চুপ করে যান। इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा।
ভোট সামনে বলেই তাই দিদি মোদি নিজেদের মধ্যে লড়াই তৈরি করে নিচ্ছেন, একে অন্যের স্বার্থে কথা কাটাকাটি। বিজেপি আরএসএস এর সঙ্গে দিদির বিরোধ, লোক দেখানো ও ধান্দাবাজি। বিজেপি তৃণমূলকে একযোগে তোপ অধীর চৌধুরীর। আমরা বরাবরই একথা বলেছি, যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে। এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সবশেষে বাংলাকে পুরনো গৌরব ফিরিয়ে দিতে হবে বলে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের ভোটের ব্লুপ্রিন্ট ছকে দিলেন মোদি। কলকাতা টিভি। কিছুক্ষণ আগে আলিপুরদুয়ার থেকে কলকাতায় ফিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাইলে কালকেই ভোট করার যে চ্যালেঞ্জ, সেটার পরিপ্রেক্ষিতে কি বলেছেন একটু শোনাব। নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে আসবে, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, ইনার অবস্থা তাই হবে। ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? কোহিনুর, দেখুন, আপনি তো একটা নিশ্চয়ই ঠিকই কথা বলেছেন। এটা তো ঠিকই যে শীতের পরে যখন কোকিলের ডাক শোনা যায় তখন মনে হয় যে ফাগুন এসছে। এখন দিল্লি থেকে নেতাদের আনাগোনা, এবং আরেকজন নেতাও তো আসছে দুদিন পর। তো আনাগোনা যখন শুরু হয়েছে তার মানে ফিল এসছে যে ভোট ব্যাপার আছে। দেখুন, 100 দিনের কাজের টাকা যাদের জব কার্ড সমেত, আধার কার্ড লিঙ্ক জব কার্ড সমেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাওয়া হয়ে গিয়েছিল। মাননীয় মন্ত্রী তিনি দেখাই করেননি, তিনি পালিয়ে গেছিলেন। কি হয়েছিল? সেই টাকা কেন্দ্র সরকার দেয়নি, রাজ্য সরকারকে দিতে হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখে গেছিল জব কার্ড বাতিলের ক্ষেত্রে উপরের দিকে ইউপি সহ বিভিন্ন বিজেপি শাসিত সরকার জব কার্ড বাতিলের কথা বলা হয়েছিল, জব কার্ড বাতিলের রেকর্ড বেরিয়েছিল। নিট এক্সামের ক্ষেত্রেও তাই হয়েছে, ভ্যাপমেও তাই হয়েছে। এরা দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে, সত্যি অবাক করা কিছু নেই যে এই আজ থেকে 10 বছর আগে, 7 বছর আগে, 8 বছর আগে বিজেপির সমস্ত নেতা যাকে চোর বলতো তাকে পাশে বসিয়ে নিয়েই পুরনো বিজেপি নেতাদের, প্রাক্তন সভাপতিদের কাছাকাছি না ভিড়তে দিয়েই সভা হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ডিবেট করার কথা, সেটা তো করাই যায়, কিন্তু এই যে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে উত্তর দেয়নি, তার কাছ থেকে ডিবেট। আমি একটু শতরূপার কাছে আসি। শতরূপা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আজকে খুব সিগনিফিক্যান্ট কটাক্ষ ছিল যে বাংলার নির্বাচন তো এখনো দেরিতে, আপনাদেরই যে সাংগঠনিক ইয়ে রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, নিয়ম রয়েছে, সেই অনুযায়ী 75 বছর আপনার বয়স হচ্ছে, আপনি ততদিন অবধি টিকবেন তো? মুপিয়া, মুখ্যমন্ত্রীর সমস্ত ভাষণ আমি খুব মন দিয়ে শুনছিলাম, কারণ শিওর এন্টারটেনমেন্ট, আর কিছু থাক না থাক। উনি এতটাই প্যানিক স্ট্রিকেন, এবং এই ভাঙা রেকর্ড চালানো ছাড়া ওদের প্রবক্তাদের আর কোনো কাজ নেই, কুণাল ঘোষ থেকে আরম্ভ করে প্রত্যেকে। এবং মমতা ব্যানার্জি নিজেই এত কিরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ, জেনারেলি উনি কুণাল ঘোষের একটা বাইটও কিন্তু আমরা এই পর্যায়ে চালাইনি, কিন্তু আপনারা দেখলাম কুণাল ঘোষ প্রথম এটা শুরু করলো না যে কি পরিযায়ী পাখিরা আসছে, মরশুম ফরশুম হ্যান ত্যান। ওরা ভুলে যায় যে যার বিষয়ে কথা বলছে তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। উনি যে কোনো সময় যে কোনো রাজ্যে আসতে পারে, ভোট থাকুক না থাকুক। কিন্তু এটা ওদের এই ভাঙা রেকর্ড, আমি এটার মধ্যেও ঢুকছি না। তুমি মুখ্যমন্ত্রীর কথা বললে, আমি মুখ্যমন্ত্রীর কথাই বলছি। মুখ্যমন্ত্রীর এন্টায়ার বডি ল্যাঙ্গুয়েজ, মাথা থেকে পা অবধি তো বলতে পারবো না, কিন্তু যতদূর দেখা যাচ্ছে সমস্তটা এতটাই উনি প্যানিক স্ট্রিকেন যে উনি অত্যন্ত নিম্ন লেভেলে নেবে, একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনকে। এইটা আমি শুধু মুখ্যমন্ত্রীর কথা আমি শুধু প্রথমেই বলে দিই, আমি একটা কথা বলে দিই, যে যা মন্তব্যই করে থাকুন না কেন, এই ফোরামে আমরা সত্যি কোনো পক্ষের কোনো ব্যক্তি আক্রমণ সেটা আমরা একেবারেই চাই না, আমরা অ্যালাউ করি না। এবং যে কারণে এই বিষয়টায় আমি আশা করব যে সবাই যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে, যথেষ্ট ডিগনিটির সঙ্গে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন, এবং আজকে পলিটিক্যাল যে বাকযুদ্ধ হয়েছে সেটাতে ফোকাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেমন আমাদের আসানসোলের মুখ্যমন্ত্রী,
জলপাইগুড়ির মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ের মুখ্যমন্ত্রী, কাঁথির মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন জায়গায় সবসময় যান, আমরা দেখি। শুধু মুসলমানদের মুখ্যমন্ত্রী সেখানে না না না, উনি নিজে বলেছেন, শতরূপা মুখ্যমন্ত্রী নিজে বলেছে। আমি শতরূপা আমি জানি না এটা নিজের দায়িত্ব নিয়ে বলছো কিনা, একদম দায়িত্ব নিয়ে বলছি, একদম পাবলিক ফোরামে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছে মুসলমানরা যা খুশি করুক, আমি সঙ্গে আছি। আমি কলকাতা টিভির পক্ষ থেকে বলবো যে একটু রেসপন্সিবল হয়ে আমাদের যখন আমরা আজকে আলোচনা করছি, যখন প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ নিয়ে, তখন আমার মনে হয় যে প্রত্যেকটা শব্দ এবং তাদের কোট করার ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। হ্যাঁ, তিনি গেছেন এবং যাওয়াটা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুর্শিদাবাদ নিয়ে তিনি উদ্বিগ্নতা আছেন, তিনি উদ্বিগ্ন হয়েছেন। মণিপুর নিয়ে হওয়া উচিত, মণিপুর নিয়েও তিনি গিয়ে সেখানে বলা উচিত, সবটাই উচিত। কিন্তু আমরা যখন দেখি যে ভোট আসছে, এর আগে তো বিহারে উনি কতবার গেছেন, ভোট নেই এই সময় বাংলায় কতবার এসছেন, ভোট নেই এ সময় কতবার মানুষের কাছে গিয়ে রেসপন্স করছে। এখন তো খাওয়া, আগে তো ছিল যে বাংলার মানুষের বাড়িতে এসে খাওয়াটা, এখন যে বাড়িতে খেত পরের দিন সে গিয়ে তৃণমূলে জয়েন করতো, এই চক্করে খাওয়াটা বন্ধ হয়ে গেছে। যে এটাই একদম ফ্যাক্ট। বিজেপি প্রবক্তা একদম ঠিকই বলেছেন যে সব জায়গায় যাওয়া উচিত, কিন্তু টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই, শুধু ভোটের সময় না। আমি শঙ্কর কাছে আসবো। শঙ্খ, আজকে যদি এই বাকযুদ্ধটা দেখি এবং সেটাকে যদি একদম সাংবাদিকের চোখে তোমাকে আমি তার তুল্যমূল্য বিচার করতে বলি, তাহলে আজকে কি বলা যেতে পারে যে কে এগিয়ে রইলেন ইত্যাদি, বা নির্দিষ্টভাবে যে পয়েন্টগুলোতে যে আমরা আক্রমণ প্রতি আক্রমণ দেখলাম, আমরা ফুটবলে যেমন আক্রমণ প্রতি আক্রমণ দেখি, আজকে যেরকম দেখলাম? দেখো মৌপি একদম ঠিক জিনিস জিজ্ঞাসা করেছো, যে আমাদের তো সাংবাদিকদের জন্য আজকে এটা খুবই একটা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় হলো। তার কারণ হচ্ছে, দেখো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উনি তো আলিপুরদুয়ারে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে পাকিস্তান এবং অপারেশন সিঁদুরের কথা বলেনি, উনি জনসভা থেকে বলেছেন। তার ফলে হচ্ছে যে সিঁদুর, অপারেশন সিঁদুর নিয়ে ওনার যে পলিটিক্যাল পারপাস সেটা পরিষ্কারভাবে দেখা গেছে। এবং যে বিজেপি চাইছে যে এটাকে নিয়ে একটা জাতীয়তাবাদের হাওয়া তুলতে গোটা দেশ জুড়ে, এবং পশ্চিমবঙ্গ তার থেকে বিচ্ছিন্ন নয়। পশ্চিমবঙ্গে 10 মাস বাদে ভোট আসছে, পশ্চিমবঙ্গেও একটা পোলারাইজেশন করা, জাতীয়তাবাদের নামে একটা হাওয়া তৈরি করা এবং রাজনৈতিক ফসল নেওয়ার একটা উদ্দেশ্য দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এই বক্তৃতার মাধ্যমে। আর এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন শাসক দল হিসেবে, সেটা তারই করার কথা ছিল। ফলে উনি যেটা করেছেন, এই যে তুমি ব্যক্তি আক্রমণের কথা বললে, আমি শঙ্কর সঙ্গে আমাদের কথা বলছেন, কারণ উনি জানেন যে ওনার যে ফলোয়ার, ওনার যে ভোটার, তারা যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেই ল্যাঙ্গুয়েজে উনি বলেছেন। এবং উনি জানেন যে প্রধানমন্ত্রী এখানে জাতীয়তাবাদের প্রশ্নে একটা পলিটিক্স করতে চাইছেন, উনি সেটাকে অঙ্কুরে বিনাশ ঘটিয়ে দিতে চাইছেন। যে প্রথম দিনই সেই প্রয়াসটাকে আটকে দাও এবং সিঁদুর নিয়ে পাল্টা এমন সমালোচনা করো যে পরবর্তীকালে বিজেপি যেন সেই মৌকা না পায়। এবং শঙ্কু, এর পাশাপাশি তোমাকেও আমি এটা একটু জিজ্ঞেস করবো যে আমরা, হ্যাঁ বলো প্লিজ, বলো। আর একটা সেকেন্ড, তোমার পরের প্রশ্ন নিচ্ছি, একটা সেকেন্ড আমার বলতে দাও। সেটা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে, আমি যদি ভুল না করি, এই পার্থবাবু বসে আছেন স্টুডিওতে মনে মনে খুশি। তুমি যে কোনো সিপিএম তাকে জিজ্ঞাসা করো, তারাও মনে মনে খুশি। তার কারণ হচ্ছে বহু অপোজিশন লিডার এই কথাটাই বলতে চাইছিলেন, কিন্তু কংগ্রেসের একটা পেরেনিয়াল ডিলেমা কাজ করে যে বলবো কি বলবো না, এটা বললে লোকে কি বলবে কি বলবে না। কিন্তু আঞ্চলিক লিডারশিপের না, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, লালু প্রসাদ যাদব, এনাদের এই ব্যাপারে গ্রাউন্ড থেকে উঠে আসা, জমি থেকে উঠে আসা নেতা, তো তাদের ফলে এনাদের ভেরি ফোকাসড অন দেয়ার পলিটিক্যাল ন্যারেটিভ, এবং সেই কারণে তাদের কোনো ডিলেমা নেই। তারা যেটা বলতে চান সেটা পরিষ্কার করে বলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন। শি ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড যে নরেন্দ্র মোদী আজকে সিঁদুরের প্রসঙ্গ তুলে যদি রাজনীতি করার চেষ্টা করেন, পলিটিক্যালি তার ফায়দা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি কি বলবেন, তিনি সেই জবাবটাই আজকে দিয়েছেন। আমি এই যে বাংলার ভোট অবধি আপনি নিজের জায়গা সেটা সামলাতে পারবেন কিনা, এই যে কটাক্ষটা আজকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি জাস্ট একটা কটাক্ষ করার জন্য কটাক্ষ নাকি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি অত্যন্ত ওয়েল ইনফর্মড এবং তিনি রাজনীতিটা বোঝেন, তার নির্দিষ্টভাবে এই প্রসঙ্গটা আজকে উত্থাপন, সেটা কতটা সিগনিফিক্যান্ট? না, এটা দুটো কারণে আছে। একটা কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদীর যে অবয়ব
এবং যে মূর্তি সেটা তো অনেক উঁচু মূর্তি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি তাকে হিন্দু হৃদয় সম্রাট বলেন ইত্যাদি প্রভৃতি। সেই জায়গায় যে তাকে রিডিকিউল করে দিয়ে সেই অবয়বটাকে পলিটিক্যালি চুরমার করে দেওয়া, এটা একটা পলিটিক্যাল মুভ, যে কারণে উনি বলেছেন যে আমেরিকা ফোন করলে তো চুপ করে যান, ঠিক আছে, যে কারণে এই কথাটা উনি বলতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা সত্যি একটা দুর্বল জায়গা, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নিজে প্রধানমন্ত্রী পদে শপথ নেন এবং তারপরে 70 ঊর্ধ্ব সবাইকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দেন, তারপরে আজকে প্রাইম মিনিস্টার এগেন্স্টে তো সেই প্রশ্নটা উঠছে, সেটা খুব একটা প্রাইম মিনিস্টারের জন্য খুব একটা দুর্বল জায়গা। তো সেই জায়গাটাতেই উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে একটুখানি উস্কে দিয়েছেন। এটা হয়তো খুব বেশি রিপারকেশন হবে না, খুব বেশি রিপল তৈরি করবে না, কিন্তু ওই যে অবয়ব, ওই যে মূর্তি, সেটাকে একটু রিডিকিউল করে সেই মূর্তিটাকে চুরমার করে দেওয়ারই চেষ্টা। আমি আসবো তোমার কাছে, আমি একটু দেখাই যে এরই মধ্যে আমরা কি দেখলাম যে কেন এই যে অপারেশন সিন্দুর নিয়ে যে বিভিন্ন মন্তব্য বিভিন্ন বিজেপির নেতা জানিয়ে বিতর্কের ঝড় উঠেছে, সেখানে সর্বশেষ সংযোজনটা আপনাদের একটু শোনাবো। রণবীর পাঠানিয়া, জম্মুর পূর্ব উধামপুরের বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন শুনুন। ऑपरेशन सिंदूर के दौरान सबके ध्यान में एयरफोर्स स्टेशन में क्या हुआ? नालायकी होगी इनकी, सोए होंगे ये लोग, हमारा तो कोई कसूर नहीं है, हम लोगों ने तो अपने पलकों में बिठा के इनको यहां बिठाया। ऑपरेशन सिंदूर के दौरान सबके ध्यान में एयरफोर्स स्टेशन में क्या हुआ? नालायकी होगी इनकी, सोए होंगे ये लोग, हमारा तो कोई कसूर नहीं है, हम लोगों ने तो अपने पलकों में बिठा के इनको यहां बिठाया। কি বললো আমি তো বুঝেই উঠতে পারলাম না। বায়ুসেনারা ঘুমোচ্ছিলেন না, কোথায় ঘুমোচ্ছিল? আর উনি কে? উনি আদৌ আমি চিনি না। উনি উধামপুরের বিজেপি বিধায়ক। না, বায়ুসেনারা ঘুমোচ্ছিল না, আমার এই বক্তব্য যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বলেছেন যে যারা কর্নেল কুরেশিকে অশ্রদ্ধা করেন, যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থা যখন হবে তখন হবে, নিশ্চয়ই হবে, তারা তো পদে রয়েছে। না না না, এটা আমি বললে মানবো না, কারণ বিজেপির একটা আলাদা পলিসি আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন আমাদের পার্থদা কিছু বলতে তারপরে এটা কোনো মতে আমরা মানি না যে যেখানে আমাদের কোনো এমপি কোনো জনপ্রতিনিধি এদের যে ভারতবর্ষের যারা সৈন্য তাদের থেকে সাহসী হচ্ছে যারা ব্যবসা করে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। এটা তো আউট অফ কনটেক্সট বলছেন আপনি। স্টেটমেন্ট হচ্ছে গুজরাটে একটা বক্তব্য রাখতে গিয়ে অন্য সময় দিলে 7 দিনের মধ্যে তারা অর্গানাইজ করে তারা সীমান্তে চলে যেতে পারে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী এটা পারবে না। এটা আরএসএস এর অফিশিয়াল স্টেটমেন্ট না, অফিশিয়াল স্টেটমেন্ট করেছে। আর প্রধানমন্ত্রী বললেন না যে তিনি সবাইকে শাস্তি দেবেন যারা অন্যায় করেছে। এই যে না, প্লিজ কোন সংবাদ, যাই হোক, কথাটা হচ্ছে যে উনি যে কথাটা বলছেন, বারবার যে কথাটা বলা হয় যে জাতীয়তাবাদের হাওয়া তোলা হচ্ছে, জাতীয়তাবাদের হাওয়া তোলা হচ্ছে না, জাতীয়তাবাদ নয়, হিন্দুত্ববাদের হাওয়া তোলা। আমি একটু কোহিনুরের কাছে আসি। কোহিনুর এক সেকেন্ড, আমি কোহিনুরের কাছে জানার চেষ্টা করি। এক সেকেন্ড, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বাংলা যে বাংলায় ভোট অবধি আপনি থাকতে পারছেন কিনা, তারই মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সময় রয়েছে যেখানে বিহার ইলেকশন, এবং নীতিশ কুমার তিনি ইতিমধ্যে টলমলো। কোথাও রাজনৈতিকভাবে ওই 75 বছরের পাশাপাশি সেই ইঙ্গিতটাও মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরোধার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা কথা বলেন। কোহিনুর না, এটা তো নিশ্চয়ই নীতিশ কুমারের যে ট্র্যাক রেকর্ড আছে, সেই ট্র্যাক রেকর্ড তো হিস্ট্রি রিপিটস ইটসেলফ, প্রতিবার হয় সেটা ব্যাপার। তো সেটা আছে, বিহারের নির্বাচন আছে সামনে, শীত পড়তে পড়তে পরবর্তীকালের পরবর্তী বসন্ত মোদী সরকার বা এনডিএ সরকার দেখবে কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আমি জাস্ট মৌপিয়া দিয়ে আমি নিজে কিচ্ছু বলবো না। সুফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন, যারা ওখানে হানিমুন করতে গেছিলেন তাদের স্বামীর সঙ্গে, তাদের লক্ষ্মী ভাইয়ের মতো হলে হওয়া উচিত ছিল এবং তাদের প্রোটেক্ট করা উচিত ছিল। এবং 3 নম্বর, এইখানে এসে আমি শুনছি এয়ারফোর্স ঘুমাচ্ছিল। এইগুলো একটাও তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলের মন্তব্য নয়। বিজেপির তলার লেভেল ওয়ার্কার, বিজেপির তলার লেভেল নেতৃত্ব, তারা কি ভাবছে? এই যে কথা হঠাৎ করে চলে এলো যে মুসলমানের মুখ্যমন্ত্রী, এটা তো শুধু একবার তো আপনি থামালেন কেন? এটা তো বিজেপির কথা। আমি দেখেছি আমাদের যিনি আমাদের ফরেন সেক্রেটারি আছে তার মেয়ে আমরা তো সব সময় বলি সবকা সাথ সবকা বিকাশ, এই আরোপ আমাদের দিয়ে লাভ নেই। ঠিক, আমি বলি জয়শঙ্করের আমাদের বিক্রম মিত্র সামগ্রিকভাবে ডিসমিস করে দিয়েছি, সামগ্রিকভাবে। আচ্ছা,
এবার ধরুন যে গোটা টুইটার জুড়ে আমাদের যিনি ফরেন সেক্রেটারি আছেন সম্ভবত তার মেয়েকে নিয়ে কি মন্তব্য করেছে ভারতীয় জনতা পার্টি। এবার খুব অন্যায়, যারাই এই অন্যায়টা করেছে তারা বিজেপির ওয়ার্কার, বিজেপির ভোটার। তো যারাই অন্যায় করেছে কালকে থেকে যদি বিজেপি শুরু করে তাহলে বিজেপিটা উঠে যাবে। এবার মৌপিয়াদি আমি একটা এখনো পর্যন্ত ডেকারাম মেনটেন করেছিলাম যে আমি কারোর কথা বলার মাঝখানে বলিনি। তো আমি সেই এবার যদি আমাকে প্রত্যেক কথা বলার মাঝখানে আটকা, আমি এর থেকে অনেক ভালো পারি। আমি শুধু একটা কথা বলবো যে বিজেপির উপরের কোর টিমটা আস্তে আস্তে যত নির্বাচন আসবে তত এক্সপোজড হবে। আমরা প্রতি নির্বাচনেও দেখি যখন ভারতের প্রধানমন্ত্রী মমতা দিকে ডাকে কি হবে, আমরা প্রতি নির্বাচনে দেখি যে একজন বলে যে কি ড্রেস পরে মমতা ব্যানার্জি প্রচার করবেন, আমরা শুনি। যত নির্বাচন এগোবে এদের আরো বেশি এটা এক্সপোজড হবে এবং এটা নিশ্চয়ই ভালোই হবে বাংলার জন্য। আমি একদম 30 সেকেন্ডের মধ্যে আমি শঙ্কর কাছে আসবো। শঙ্কর, আমি যেটা কোহিনুর কাছে তুলেছিলাম যে আমরা দেখেছি কদিন আগে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীর সন্তান লাভ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। সামনে বিহার বিধানসভা নির্বাচন, নীতিশ কুমার তিনি যে কখন কোন দিকে যান সেটা নিয়ে তিনি নিজেও জানেন কিনা সন্দেহ। এই সমস্ত কিছুর আভাসও কি থাকলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনৈতিক বার্তায়? সে তো বটেই যে নীতিশ কুমারের যে একটা দোদুল্যমানতা, এটা তো মানে সেই নীতিশ কুমার ছিলেন ইন্ডিয়া জোটের মানে অন্যতম হোতা, তিনি চলে গেলেন এনডিএ জোটে, তার দোদুল্যমানতা তো রয়েছেই। এখন সেটা নিয়ে বিজেপি আমার মনে হয় না যে এই ভোটের আগে নীতিশ কুমার আজ চেঞ্জ করবেন, তাহলে তার যেটুকুনি রাজনৈতিক অস্তিত্ব আছে সেটুকুনি আর থাকবেন না। তো আমার শুধু একটাই প্রশ্ন এখানে রয়ে গেছে মৌপিয়া, সেটা হচ্ছে যে এই শত্রুপাদির উদ্দেশ্যে যে বিজয় শাহ যিনি কর্নেল কুরেশি সম্পর্কে মন্তব্য করেছেন, এখনো মধ্যপ্রদেশের মন্ত্রী, তাকে অপসারণ করা হলো না কেন? যখন হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে এফআইআর করা হলো, কিন্তু তারপরে তাকে অপসারণ করা হলো না কেন? এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে কেন্দ্রের মন্ত্রী যখন বলেন গলি মারো সালেকো, এইটা সবকা সাথ সবকা বিকাশের সাথে কিভাবে যায়? আমাদের যেহেতু সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আবারও শুরুটা যেভাবে করেছিলাম শেষে আরো একবার বলি যে 2026-এর মার্চ এপ্রিল এই সময়ের যে আজটা, সেটা আজকে এই বর্ষার এখনো আসেনি কিন্তু বর্ষার আবহাওয়াটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওই ভোটের উত্তাপটা আজকে কিন্তু প্রাথমিকভাবে ফিল করা গেল। এখন সমস্তটাই আমরা তাকিয়ে থাকবো সামনের দিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।